নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। আর সুভাষদার কথা হচ্ছে আপনার ছকে শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে আপনার বিশ্বাসযোগ্যতা। অনেক অনেক স্বাগত সুভাষদা। একদম অনুষ্ঠান শুরু করব এটা বলেই যে গত 2 থেকে 3টে এপিসোড আগে সম্ভবত আমি আপনাকে বলেছিলাম যে সুভাষদা, এই বছর নিয়ে তো আপনি নক্ষত্র নিয়ে কথা বলছেন, আপনি রাহু নিয়ে কথা বলছেন, এবং আপনি বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কিন্তু সেটা ওইভাবে হবে না, রিজিয়ন অনুযায়ী হবে। তো রিজিয়নাল ওয়ার কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং অদ্ভুতভাবে এশিয়াতে যুদ্ধ ছিল না, এশিয়াতেও যুদ্ধ শুরু হয়ে গেল। দেখুন, দুটো জিনিস খুব ক্লিয়ার যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, এটা এই শব্দটা একটু কর্পোরেট লেভেলের শব্দ, তবুও বলছি শর্টে। জিও পলিটিক্যাল সিচুয়েশনটা প্রচণ্ড খারাপ হবে 2025-এ, নস্ট্রাডামস বলেছিলেন। এবার এটা অ্যাকচুয়ালি থার্ড ওয়ার্ল্ড ওয়ারই আপনারা ধরে নিতে পারেন। ওয়ার্ল্ড ওয়ার এখন এইভাবে হবে না। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের সময় সবাই মিলে বন্দুক নিয়ে ছুটে ছুটে ঢুকছে হবে না। একটা ট্যারিফ ওয়ার চলছিল মাঝখানে, এই মানে এই ট্যাক্স বাড়িয়ে দেবো, এই বাড়িয়ে দেবো, আপনার বেড়ে, এটাও একটা ওয়ার, এটা যুদ্ধ। বিভিন্ন কন্টিনেন্টে, পৃথিবীর বিভিন্ন কন্টিনেন্টে রিজিওনাল ওয়ার চলছে। বললাম না, জিও পলিটিক্যাল যে সিচুয়েশান, যেটাই বললাম, এটা রিজিওনাল চলছে এখন। এই রিজিওনাল স্টার্ট হয়ে গেল। এইরকম কিন্তু আতঙ্কবাদে ভারতবর্ষ কিন্তু সাফার করছে ওই স্বাধীনতার পর থেকেই। বিভিন্ন সময় এই লেভেলের উৎপাত আমাদের দেশে হয়েছে। আমরা সব থেকে বেশি সাফারার সারা ওয়ার্ল্ডে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ থেকে 80-র দশকে শুরু হয়েছিল, সংসদের মধ্যে ঢুকে পড়েছে। আর সাধারণ মানুষের প্রাণ বহু গেছে, 26-11 হয়ে গেছে, সব হয়ে গেছে। মানে আমাদের দেশ টেররিস্ট অ্যাটাকের সব থেকে বড় ভিকটিম ভারতবর্ষ। এর থেকে বড় ভিকটিম কেউ নেই। ছোটোখাটো হয়তো হয়েছে, কিন্তু এই ধারাবাহিকতায় হয়নি। কিন্তু এবারে কনভার্ট হয়ে গেল যুদ্ধে, অলমোস্ট যুদ্ধে। তা আমি আপনাদেরকে আজকে আর একটা প্রেডিকশানও দিয়ে যাচ্ছি। এই যুদ্ধের কি ফলাফল? আচ্ছা, যুদ্ধের যদি ফলাফল দেখি, দেখো ফলাফল লেস যুদ্ধ, ফলাফলটা 0। বেশিক্ষণ এটা ডিএক্সিলেট হয়ে যাবে। এটা কিন্তু আপাত দৃষ্টিতে থামবে। এই মরা বাঁচার এই গেমটা কিন্তু চলবে, মানে এটা কিন্তু ওপর থেকে থামবে। মানে তোমার সাথে যদি আমার তর্কাতর্কি লেগে গেছে কোনো সাবজেক্ট নিয়ে, হয়তো তুমি আমাকে অপোজ করছো, হয়তো কিছুক্ষণ পর আমি দেখলাম যে না ভাই, আর তর্কাতর্কি করে লাভ নেই, আমার গলা লাগছে, কিন্তু ভাই আমি মন থেকে এটা মানছি না, সুযোগ পেলেই তোমাকে আমি কামড়াবো। যুদ্ধটা চলবে, কমে যাবে একটু। এইটা কিন্তু তোমার ধরে নাও, তোমার এটা 7 দিনের মধ্যেই একটা জায়গায় চলে আসবে। 7 ডেজ, তুমি যদি বলছো যে এটা 7 ডেজের মধ্যে একটা জায়গায় জমবে, কিন্তু ওটা কিন্তু কোনো মধ্যস্থার মানে বড় শক্তি মধ্যস্থার মাধ্যমে একটা ঝিমানো থিতানো অবস্থায় আসবে, কিন্তু এটা চলে যাবে না। এটা রিজিওনাল একটা ওয়ার লেগে থাকবে, জিও পলিটিক্যাল হাইপার টেনশন লেগে থাকবে। ভারতবর্ষ মকর রাশির দেশ, শনি হচ্ছে তার গ্রহ, এই জন্য বেশি সাফারার। ভারতবর্ষ বলছিলাম আমার দেশ সব থেকে বেশি ওয়াই সাফারার। উই আর স্যাটার্ন বেস কান্ট্রি। দেখুন, এই স্যাটার্ন বেস কান্ট্রি কিন্তু ব্রাজিলও, আচ্ছা, ব্রাজিলও কিন্তু স্যাটার্ন বেস কান্ট্রি, অনেক বড় সহ, বিরাট বড়। ভারতবর্ষের থেকে ছোট নয় ব্রাজিল। ওর মধ্যে অ্যামাজন পাহাড়, জঙ্গল, সমুদ্র সব কিছুই আছে, যেগুলো ভারতবর্ষের দুদিকে সমুদ্র। ওখানে দেখেন কোনো ওদের কোনো ওই সব টেরিস কিছু নেই। নাচ গান, গরিব বড়লোক খাচ্ছে দাচ্ছে, মদ খাচ্ছে, বিয়ার খাচ্ছে, সমুদ্র তীরে ঘুরে বেড়াচ্ছে, হোয়াট এভার। এই টাইপের টেনশন কিন্তু উদ্বেগ নেই। অর্থাৎ কি না, এইখানে এই রাহুর যে গ্রাস আর ফিনান্সিয়াল, পাশাপাশি বলে রাখি, ফিনান্সিয়াল চাপ প্রত্যেকটি মধ্যবিত্ত লোকের পকেটে হাঁচড় মারবে, প্রত্যেকটি লোকের পকেটে। আপনি যুদ্ধের কারণে এভিয়েশন বন্ধ আছে অনেকটা পার্ট আমাদের ইন্ডিয়ার, তাই এভিয়েশন সেক্টর যে লস করছে, যখন খুলবে টিকিটের দাম বেড়ে যাবে। ট্যুরিজম সেক্টর লস করছে এই সময়, সিমলা এই যখন খুলবে দাম বেড়ে যাবে। তো কত লোক ট্যুরিজমে গেলে খেতে পারতো, যারা করে খেত ট্যুরিজম ওরিয়েন্টেড, তারা খেতে পাচ্ছে না।
তাদের ভাত রুটি চলে গেছে, প্লেন কোম্পানির প্লেন ওই রুটে বসে গেছে, রুট ঘুরিয়েছে, তেল বেশি খরচা হচ্ছে, তা আপনি কি ভাবছেন তেলও পকেট থেকে দেবে? যে টিকিটের দামে, যখনই এটা থামবে ওই টিকিটের দামে, প্রত্যেকটা টিকিটের দামে আপনার আমার সাথে অ্যাডজাস্ট হবে, অর্থাৎ কিনা সবাই এফেক্টেড হবো ঘুরে। সাময়িকভাবে আমরা হয়তো বুঝতে পারি না, আমি তো কলকাতায় বসে আছি, আমার আর কি, ওই যে গুজরাটে আছে, পাঞ্জাবে ঝামেলা হচ্ছে, পাঞ্জাবের প্লেন আপনি যখন দিল্লি যাবেন কিংবা কোনো কাজে যাবেন, ওই কোম্পানি সব হিসাব করে টাকা ধরবে, কান মূল্যে টাকা আদায় করবে, বলে এতদিন ফ্লাইট বসেছিল আমার, খুব মাইনে দিতে হয়েছে। তো 7-8 দিনের মধ্যে এটা জায়গাটা একটা জায়গায় এসে যাবে। হ্যাঁ, আজকে তোমার এই শনিবারের লাইভ অনুষ্ঠান, মানে আপনি 10 মে 2025 শনিবার বিকেল 3টের অনুষ্ঠানে বললেন যে 7-8 দিনের মধ্যে এই ক্রুশিয়াল ব্যাপারটা একটা স্তীমিত হবে মধ্যস্থতার মাধ্যমে। হ্যাঁ, মধ্যস্থতার মাধ্যমে, আরো বড় শক্তির মধ্যস্থতার মাধ্যমে একটা জায়গা তৈরি হবে, মিটবে না, মানে ভেতরে ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব চলবে টুকটাক, মানে লাইন অফ কন্ট্রোল এগুলো চলবে, কিন্তু মিটবে না, কিন্তু এটা কিন্তু চলতে থাকবে। মানে আমরা যেটা আশা করছিলাম যে পাক অধিকৃত ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবো, সেরকম কিছু হবে না, সেইটাই মুহূর্তে হবে না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম, মৌসুমী সেনগুপ্ত। কার সম্পর্কে জানবেন? আমি ভাইয়ের ব্যাপারে জানবো। প্রথমে আমি বলিনি যে, আচ্ছা ঠিক আছে, বলো কি বলছো বলো। বলছিলাম যে আমরা স্যারের কাছে আজকের নয়, বিগত 12-13 বছর ধরে আমরা যাই, মানে প্রতিটি জীবনের লাইফের বলতে পারবেন যে ইম্পর্টেন্ট ডিসিশন গুলো স্যারকে ছাড়া আমরা কিছুই নিই না। বিশেষ করে আমার পড়াশুনো, চাকরি বাকরি, বিয়ে শাদী সবই স্যারের কাছে। আমার ভাইয়েরও তেমনি, কিন্তু বিয়ের জন্য রিসেন্টলি আমার ভাই গেছিল এবং প্রতিকার নিয়েছে, কিছু জিনিস করা বাকি রয়ে গেছিল, অনেকদিন ধরে চেষ্টা করছি, ফোনে আজকে পেলাম। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 25শে জানুয়ারি 1989, ভোর 4:15, জন্মস্থান আসাম। বিয়ে হচ্ছে না, সিংহ রাশি, 7.5 দাইয়া, বিয়ে হচ্ছে না। স্যার আপনার কাছে গেছিল আর ভাই, এবং প্রতিকারও দেওয়া হয়েছে। কতদিন হয়েছে? জানুয়ারি মাসে প্রতিকার দেওয়া হয়েছে ওকে। বিয়ে হচ্ছে না, বিয়ের জন্যই প্রতিকার দিয়েছি তো। হ্যাঁ, বিয়ের জন্য। না, আপনাদের কিছু জানা বাকি রয়েছে বললেন। হ্যাঁ, বলছিলাম যে আমরা কি দেখা শুরু মানে করছি, মানে আমি একটু রাহুকাল সময়টা জানতে চাইছি, আর যদি বলেন যে কোন সময়টা আমরা টার্গেট করব দেখার জন্য, সেটা একটু জিজ্ঞেস করতে। না, অত ওইভাবে করলে আরো পাজলড হয়ে যাবে। তুমি শোনো, আমি কি বলছি শুনে নাও। প্রথম তো হচ্ছে যে তুমি আগে রাহুকালটা নোট করো, ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছ, ওইভাবে তোমার টাইম বলে দেবো কোন সময় বিয়ে হবে। কি প্রথম কথা হচ্ছে যে বিকেল 4টে থেকে বিকেল 4:02 থেকে ধরো তুমি, আচ্ছা 4:02, 6 সংখ্যা শুক্র আসছে, বিকেল 4:02 থেকে বিকেল 4:51 পর্যন্ত। ঠিক আছে, ওটাও 6 হচ্ছে। এই সময়টা হচ্ছে রাহুকাল। আর একটা হচ্ছে যে 7:59 রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, 7:59 PM to 8:11, 8:11 পর্যন্ত রাহুকাল। কথাবার্তা বলা যাবে না। এবার হলো কি বিয়ে কবে হবে এটা না, আপনাকে ওনাদের প্রশ্ন হচ্ছে ওনারা কি এখন মেয়ে দেখা শুরু করবে? বলে দাঁড়া, হ্যাঁ ওইটা আমি আসছি, আমি আগে বলে দিই বিয়ে কবে হবে। আমি একটা কথা বলি, এরা আপনার কাছে নাড়া বেঁধে ফেলেছেন, মানে ও নিজের লেখাপড়া থেকে বিয়ে সব আপনার হাত ধরে, ভাইয়ের ক্ষেত্রেও তাই, ভাইয়ের বিয়ের ব্যাপারে এখন সেই আপনার থেকে প্রতিক্রিয়া নিয়েছে। এবং আমার চাকরি বাকরিও, মানে যদি বলি, মানে আপনারা ওই নাড়া বেঁধে আর কি ফেলেছেন সুভাষ শাস্ত্রীর কাছে, যা হবে সুভাষ শাস্ত্রী। হ্যাঁ, আগে যাব, তারপর মানে এই ভরসাটা সুভাষ শাস্ত্রীর প্রতি রয়েছে, কারণ আপনি জানেন যে সুভাষদা যে কথাটা বললো সে কথাটা আপনার চোখে শেষ কথা। একদম 2026-এ ভাইয়ের বিয়ে দিতে পারবে তুমি। এইবার রইলো দেখবো কবে তুমি দেখতে পারো, ওইরকম ভাবে কবে থেকে দেখবো করার ব্যাপার নেই। রাহুকালে কথা বলা যাবে না, রাহুকালে ফোনেও কথা বলা যাবে না। ইউ শুড ফলো দ্য টাইমিং অলওয়েজ, যতক্ষণ না বিয়ে হচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তোমার বিয়ে 2026-এ দিতে পারবে, 2026-এ বিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে এই ফোনটাই প্রমাণ করলো, একেই বলে, মানে এইটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র চর্চা, এবং একেই বলেন সুভাষ শাস্ত্রী। মানে সুভাষ শাস্ত্রী মানে আপনাদের ছকের
শেষ কথা, যে কথাটা আমি বলি, এইভাবেই মনে হয় আপনার সঙ্গে মানুষ এভাবে যুক্ত হয়ে রয়েছেন সুভাষদা, বছরের পর বছর। আমিও যুক্ত হয়ে রয়েছি। তুমি ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করো, আমার তখন তো মনে হয় ধন্যবাদ আমাকে না দিয়ে তুমি ধন্যবাদ দর্শককে দাও, যারা লম্বা টাইম ধরে দেখছে আমাকে। না এমনি তো নয় সুভাষদা, আপনার কাছে এসেছেন, প্রতিকার নিয়ে গেছেন, একটা ধুকুপুকু করে নিয়ে গেছেন যে হবে কি হবে না, না প্রথমে অবশ্যই এই মেয়েটি যখন প্রথমবার এসেছিল তখন তো সেই ধুকুপুকু বুকেই ছিল যে নিয়ে তো যাচ্ছি, হবে কি হবে না, তারপরে তো কনফিডেন্স পেয়ে গেল, সে তো এখন জানে যে কনফিডেন্টলি সে এখন জিজ্ঞেস করে দেবে কি দেবে না, একদম হবে কি হবে না কোনো জায়গা নেই, প্রতিকার দেবো কি দেবো না জায়গা আছে। একদম। আরেকটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, আপনার দুজনকে নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুদীপ্ত বলছি বেলুর থেকে। বেলুর? নাম কি? সুদীপ্ত? ঠিক আছে, জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ কথা কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ 7 জুলাই। 7ই জুলাই 1900। ভাই আপনি একটু ফাঁকা জায়গায় আসুন না, বাড়ি থেকে মানে ঘর থেকে বেরিয়ে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 7ই জুলাই 1999। শোনা আচ্ছা যাচ্ছে। শুনতে না পেলে তো ভুল ভালো হবে। 7 জুলাই 1999। তুমি কি? আচ্ছা 7 জুলাই 1999, 99। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়? এবার তুমি দেখো। না 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 ভাই আমরা দুঃখিত, তোমার কথাটা না ভীষণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। না না এইভাবে কি হবে, কি করে সম্ভব? এই সময় নষ্ট হয়ে যাবে, নট পসিবল। শুনতে পাচ্ছি না তো, আপনারা যারা টিভিতে দেখছেন তারা তো বুঝতে পারছেন, শুনতে না পেলে কি শুনতে পাচ্ছি না, কথাটা কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যাঁ যেটা বলছি, হ্যাঁ বলো কি বলছো? যুদ্ধ নিয়ে আমাদের কথা হচ্ছিল। যুদ্ধ নিয়ে কথা। আপনি অনেকদিন আগে বলেছিলেন শেয়ার নিয়ে, আমার মনে আছে যে শেয়ারে কিন্তু পড়ছে, এবং মানে ওই সেই বিখ্যাত গান, ওরে তোরা যুদ্ধ করে করবি কি তা বল। হ্যাঁ, যুদ্ধ করে কারোর পৃথিবীতে ভালো হয়েছে? হয়নি, হয়েছে মানে হচ্ছে ভালো অস্ত্র কোম্পানি। একদমই তাই। পৃথিবীর একমাত্র দেশ, সৈনিক নেই, অস্ত্র নেই, যুদ্ধ করেনি, করেও না, সুইজারল্যান্ড। সব থেকে দামি, ড্রিমল্যান্ড বলা যেতে পারে। আর যারা যুদ্ধ করে মরে তারা নিজেরা মরে, তাদের দেশের টাকা অন্য দেশ অস্ত্র কিনতে নিয়ে যায়। অস্ত্র না আপনি বলেছেন 7 দিনের মধ্যে একটা জায়গায় আমরা আসবো আর কি। দেখো এটা বেশি দূর গড়াবে না, এইটা মোটামুটি যা গড়াবার গড়িয়ে গেছে, এইখান থেকে আর 1-2 দিন। না আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, আমরা সবচেয়ে বেশি সাফারার, উই আর ভিকটিম, এবং আমরা যে পারলে জবাবটা দিতে পারি এবং মুখে মুতোর জবাব, সেটা কিন্তু প্রমাণিত। সে তো এর মধ্যে আর কি আছে, 22-23 কোটি লোক, এখানে 140 কোটি লোক। ইন্ডিয়ার বাজার অনেক বড়, ইন্ডিয়ার কাছে অনেক অপরচুনিটি আছে ভারতবর্ষের কাছে। ওখানে কি আছে, ওখানে তো মানে সব দেশেই কিছু না কিছু থাকে। কিন্তু এত দেশ ঘুরেছেন, ওই দেশ ঘুরেছেন? হ্যাঁ ওই দেশে গেছেন? না না আমি কোনোদিন যাবো না। ওরে বাবার ছাপ লাগাই তো আমার, মানে নিশ্চয়ই পাকিস্তান থেকে কেউ আমাকে দেখে, কিন্তু পাকিস্তানের ছাপ আমি আমার পাসপোর্টে জীবিত অবস্থায় আমি অনেক ভালো বাংলাদেশ অনেক ভালো ভদ্রলোক। আমি যাইনি, বাংলাদেশের বিভিন্ন ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে আমার সাথে মিট হয়েছে, এবং বাংলাদেশের মাটি বলে সোনার থেকেও খাঁটি। কিছু দুর্বৃত্তের বাস, দুর্বৃত্ত তো সব জায়গাতেই থাকে, কিন্তু বাংলাদেশিরা সারা পৃথিবীতে ভদ্রলোক, এবং সারা পৃথিবীতে গিয়ে দেখেছি যার যেমন যোগ্যতা সে তেমন মেহনত করে, খাটে, রোজগার করে, নিজে দাঁড়াতে চায়। এখন কিছু দুর্বৃত্ত এইসব এসে জুটে হয়তো ওই জগন্নাথকে ফেলে দিয়েছে হিন্দুদের ওপরে, কিন্তু বাংলাদেশের মাটি তো উন্নত, বাংলাদেশের মানুষও ভালো, কিন্তু এই দুর্বৃত্ত আর সব জায়গাতেই দুর্বৃত্ত থাকে, তার জন্য কোনো দেশকে মারা যায় না। কিন্তু এই পাকিস্তানের তুমি যদি বলতে গেছে, বলে না ভাই আমি যাইনি, আমাকে যেতেও চাই না, আমার কোনো যাবার কোনো ইচ্ছাও নেই, আমার কোনো ইচ্ছা নেই। খারাপ ভাবে আমি আমার মনের কথা বললাম। আমিও জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনিও কিছু মনে করলেন না নিশ্চয়ই। আমি কি করতে যাবো ওখানে? নমস্কার, আমি একবার ভেনেজুয়েলা গেছিলাম, বাইজা ভাই বলে দিই, একটা মিনিট, নমস্কার ধরে নাও একটা মিনিট। আমি একবার ভেনেজুয়েলা গেছিলাম, তো আমাকে এই প্রশ্ন করেছিল ইমিগ্রেশন থেকে। আমি কলকাতা টু দিল্লি থেকে ওই রয়্যাল নেদারল্যান্ডসে একটা ফ্লাইট ছাড়ো তখন দিল্লি থেকে, ওইখানে গেছি। ওই তোমার ওই সিপোল এয়ারপোর্ট, মানে ওই নেদারল্যান্ডসের যে এয়ারপোর্টটা, অ্যামস্টারডামের যে এয়ারপোর্টটা, সিপোল এয়ারপোর্ট, ওইখানে আমাকে ডেল্টা জিজ্ঞেস করছে যে আপনার পাসপোর্টে, ওরা ওইখান থেকে আমি ডেল্টা এয়ারে করে আমি ক্যালিফোর্নিয়াতে গিয়ে নামলাম, সিয়াটেল এবং ক্যালিফোর্নিয়াতে।
ওইখানে ওটার আগে পাসপোর্ট আবার দেখে, ইউরোপ থেকে যাচ্ছি, দেখে বলছে ভেনেজুয়েলার আপনার ভিসা নিয়েছেন কেন? তাহলে আই ওয়ান্ট গো দেয়ার। ভেনেজুয়েলা ইজ ওয়াই ইউ গো দেয়ার, ইজ ভেরি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইজ দেয়ার। আমাকে বলছে ইটস টু মেনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ওয়াই ইউ গো ইজ ভেনেজুয়েলা, আমাকে বলছে। তাহলে নেচার অফ বিউটি, আই হ্যাভ এ লট অফ ক্লায়েন্ট ইজ দেয়ার। আমি বললাম যখন তাকে, বলে নেচার অফ বিউটি ইউ ডোন্ট নো, ইটস এ ক্রাইম অফ বিউটি দেয়ার। তো সে আমাকে বলছে, আমেরিকান মানে মহিলা আমাকে বলছে প্লেন ওঠার আগে, তুমি নেচার দেখছো, তুমি ওখানে ক্রাইম দেখছো না, ওখানে কী লেভেলের মানুষের মানে ক্রাইম হচ্ছে। তো সেই রকম আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে, যে চিন্তা করুন আমেরিকান কন্টিনেন্টে ভেনেজুয়েলাতে যদি এই প্রশ্ন হয়, তো ওই পাকিস্তানের কথা বলছো ভাই, প্রশ্নই আসে না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনাকেও নমস্কার, স্যারকেও নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কামারপুকুর থেকে বলছি। আচ্ছা, জন্ম তারিখ বলুন। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 9/12/1994। 9/12/94। টাইম বলো। টাইম বিকেল 4:30। 4:30। কোথায় জন্ম? জন্মস্থান আরামবাগ। আরামবাগ, হুগলি? হ্যাঁ, হুগলি। আচ্ছা, ছেলে কেরিয়ার শুনতে হবে, শুনে নিয়েছি, বলে দিচ্ছি। কুম্ভ রাশি, রাশিতে শনি বসে রয়েছে। কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি, কুম্ভ রাশির কারণে শনির সাড়ে সাথী চলছে, রাশিতে শনি বসে রয়েছে। চাকরি এখন হবে না। 1, 2 ছেলে মাঙ্গলিক দোষ, বয়স হয়ে যাচ্ছে 1994 ইন বর্ন, 31 বছর বয়স, চাকরি এখন হবে না। ছকের তাহলে এবার, আচ্ছা আপনি কিছু বলছিলেন, বলুন। বলছি স্যার, ওই সরকারি চাকরির যোগ আছে কি? আপনি কি আমার কথা শুনতেই পেলেন না? ও স্যার ফিজিক্স এমএসসি করেছে। আপনি কি আমার কথা শুনতে পেলেন না কিছু? হ্যাঁ বলুন না, শুনতে পাচ্ছি। তাহলে শুনতে পাওয়ার পরে প্রশ্ন করছেন কেন? আমি তো আপনাকে সঙ্গে সঙ্গে বলে দিলাম, কুম্ভ রাশি মানে শনির রাশি, শনির সাড়ে সাথী চলছে, আর কুম্ভতে চন্দ্রের ওপরে শনিও বসে রয়েছে, চাকরি এখন হবে না। এবার অন্য কিছু বলুন, এটা হবে না বলে দিচ্ছি এখন, এবার অন্য কিছু বলুন। সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরির কথা ভাবছে না আপনার ছেলে? চাকরি পরীক্ষা দিচ্ছে, 2 মধ্যে কেটে যাচ্ছে। উনি ওর মধ্যেই ঘুরপাক করছে। আপনি ওর মধ্যেই ঘুরছেন, ওই কথার বাইরে বেরোতে পারছেন না, ওই মানে ব্রেনে এমনভাবে ঢুকেছে, ওইখান থেকে আপনি বেরোতে পারছেন না। এটা আমি হলো হয়তো বেরোতে পারতাম না, এটা বাবা তো কি করে বেরোবে? কিন্তু সরকারি চাকরির যোগ নেই বলে দিয়েছে সুভাষ শাস্ত্রী এখান থেকে পরিষ্কার, রাইট নাও। এবারও যদি ঘোরেন, আমার তো কিছু করার নেই। আচ্ছা এটাও বলি, এটাও ক্লিয়ার করা উচিত আমার, আমি কিছু প্রতিকার দিলেও হবে না, আর প্রতিকার দেব না, হবে না যখন দেখতে পাচ্ছি তাহলে দেব না। এইমাত্র একটা কথা তুমি পাশ থেকে বসে বলছিলে যে প্রথম দিকে মানুষ ধূপপুকানিতে নিয়ে যেত, হবে কি হবে না? প্রথমে আজকে প্রশ্ন, আজকে নয়, এটা অনেক দিন, লাস্ট 25 ইয়ার্স। হ্যাঁ, প্রশ্ন আমি দেব কি দেব না, হবে কি হবে না তো দূর কা বাত, হবে না তো বলেই দিচ্ছি। আর চাকরির জন্য আমার কাছে আসতে হবে না সেটাও বলে দিচ্ছি, চাকরি এখন হবে না সেটাও বলে দিচ্ছি, চাকরির জন্য প্রতিকার দেবো না সেটাও বলে দিচ্ছি। আপনি সঙ্গে থাকুন, যদি আপনারা মনে করেন যে আপনার ছেলে সরকারি চাকরির বাইরে অন্য কিছু করতে পারবে কিনা তাহলে আসতে পারে, তাহলে আপনি যোগাযোগ করবেন, কারণ আপনি সরকারি চাকরির বাইরে কিছু ভাবছেন না। না, আর এটা এখন হবে না। সুভাষ শাস্ত্রী আপনাকে প্রতিকার দেখিয়ে, প্রলোভন দেখিয়ে প্রতিকার দেবে না, পরিষ্কার কথা। মানে এই জন্যই মনে হয় সুভাষদার প্রতি মানুষের ভরসার জায়গাটা এতটাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি সুপর্ণা দাস বলছি, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে আমি আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলো। ওনার জন্ম তারিখ হচ্ছে 13/11/1976। 76। 30 নভেম্বর 1976। 13 হ্যাঁ 13/11/1976 সাল। টাইমটা বলো। টাইমটা 6:30 PM, 6:30 PM, সন্ধ্যা 6:30। হ্যাঁ। দাঁড়াও একটা মিনিট। কোথায় জন্ম? চুচুড়া। দাঁড়াও, হুগলি জেলায় জন্ম, 6:30 সন্ধেবেলায় জন্ম। প্রথম হচ্ছে
তোমার স্বামীর কর্কট রাশি বিষলগ্ন, বৃষর ওপরে শনির যে প্রভাব আছে, আর্থিক অবস্থা ভালো হবে না, ব্যবসা করলে ব্যবসা ভেঙে যাবে। 1 2 হচ্ছে যে তোমার কোনো কথা শোনে না। এবার শোনো একটা কথা, না না প্রথম থেকে তুমি কতদিন বিয়ে করে, মানে কত বছর বিয়ে করেছো? 15 বছর। আচ্ছা এবার বলো, 15 বছরে 15 মাস তোমার কথা শুনেছে? 15 মাস? না 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 স্যার, সেই কথা আমার কথা শোনে না। কেন বললাম এই কথাটা? দেখো, বিয়ে করলে না প্রথম অন্তত তাকে কথা শোনে, পরে গিয়ে হয়তো বেঁকে গেছে, মানে এরকম হয় মূলত, বলে না প্রথম দিকে ভালোই ছিলাম, কিন্তু তুমি 15 বছরে 15 মাসও তোমার কথা শোনেনি, পরিষ্কার বলে দিচ্ছি। কোনো দিনই শোনেনি। কনফিডেন্ট, আমি তো কনফিডেন্ট। এখানে তোমার এই যে স্বামীর যে ছকটা ফেলছি টিভিতে, হ্যাঁ, এই যে স্বামীর ছকটা, এই স্বামীর ছকে বিবাহস্থানে এইখানে সপ্তমে মঙ্গল, অষ্টমে শুক্র, আর রাশিতে শনি বসে রয়েছে, অর্থাৎ কি না তাহলে কি দাঁড়ালো? শত্রুতা। শত্রুতায় তোমরা ঘিরে রয়েছো, শত্রুতার বলয় দ্বারা পরিবেষ্টিত। কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। কিছু বলছো না তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন আপনি। 1 তোমার স্বামীর এখন আর্থিক রোজগার হচ্ছে না, না আর্থিক উন্নতি, ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসাটা বন্ধের মুখে, দাঁড়াও, আর্থিক ডাউন, কিন্তু এটা গেল একটা ডিফারেন্স এভিনিউ। তোমার কোনোদিন একটা কথা শুনেছে 15 বছরে 15টা কথা? না 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 লে বাবু, 3টে ডিফারেন্স এভিনিউর যোগফল গিয়ে এক জায়গায় লিখে গোল্লা হয়ে গেছে। আচ্ছা, একটা হচ্ছে এভিনিউ গেছে নিজের লোকের সাথে মতবিরোধ এবং শত্রুতা, ওইখান থেকে গিয়ে সামনে আমি জল দেখতে পাচ্ছি, গর্ত, পাহাড়ের নিচ। দ্বিতীয় এভিনিউ হচ্ছে যে ঠিক আছে আমার কথা শোনে না, শোনে, শত্রুতা, আমাদের রোজগার ভালো আছে, আমাদের না অর্থ আছে, ওখান থেকে দেখছি যে ব্যবসাটা বন্ধ হয়ে গিয়ে খাদের নিচ, ওই একই খাদের অন্য রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি গর্ত পড়ে মারা যাবো। 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীতে আমাদের অর্থ নেই, শত্রুতা আছে, আমাদের মনের মিল আছে, ওখানেও দেখতে পাচ্ছি একটা বড় গর্ত। 3টে ডিফারেন্স রাস্তার যোগফলটা গিয়ে যেখানে মিলেছে খাদের ধার। কি হবে তাহলে? কি জানতে চাইছো? তাহলে উপায় কি স্যার? না, এবার আপনাকে বলতে হবে তো, যে যেহেতু আপনার মনের প্রত্যেকটা জায়গা সুভাষ শাস্ত্রী বলে দিলেন, এবার আপনি বলবেন আপনি কেন ফোন করেছেন তাহলে। আমি ওই আমার বরের যে স্বামীর যে কাজটা আছে সেটা ফিরে পাওয়ার জন্য আমি করছিলাম। কোনো কি উপায় আছে? 3 থেকে 4-5 মাসের একটা গ্যাপ আসতে চলেছে, একটা ফোন ওয়েট করতে দিয়ে দিবি হলে। 3 থেকে 4-5 মাসের একটা গ্যাপ আসতে চলেছে, সেপ্টেম্বরের পর থেকে কাজের যোগ আছে। তুমি সেপ্টেম্বর পর্যন্ত দেখে নাও, পুজো পর্যন্ত দেখে নাও, এবার সেপ্টেম্বরে পুজো না হলে তারপরে তুমি আমার কাছে এসো, কিছু করে দেবো, তার আগে অন্তত এসো না, হয়ে যাওয়ার যোগ আছে, আসার দরকার হবে না। হয়ে গেলে কিন্তু ফোন করে জানাবেন যে হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, লাইনে পেলে সেটা তো বলো। কিন্তু আমার চাই এই ফোনটা, যে উনি বলবেন হ্যাঁ আমার হয়ে যাচ্ছে, এটাই। আপনি এত কনফিডেন্ট নিয়ে প্রেডিকশন করেন সুভাষ, আমার মনে হয় প্রত্যেকটা ফোনে যেন একটা ফিডব্যাক ফোন আমরা পাই। আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে এই যে রেমেডির রিসাইক্লিং, এই ব্যাপারটা একটু খুলে বলে দিন। রেমেডি রিসাইক্লিং কোনগুলো হবে না, আইনত ঝামেলার মানে হবে না, তুমি বলে দিয়েছো সুন্দরভাবে। কোর্টের মামলা পারবো না, বিবাহ হচ্ছে না, হয়ে যাবে, এটা আবার আনলে পরে রিসাইক্লিং হবে, এটা রিসাইক্লিং হয়ে যাবে। এডুকেশনের সাথে বিবাহ হচ্ছে না, রিসাইক্লিং হয়ে যাবে, প্লাস করতে হবে, এর মধ্যে অ্যাড অন হবে, বাট হয়ে যাবে, অল্প পয়সাতেই হবে, অল্প পয়সাতে। রেমিডিয়াল আইটেম যখন মানে এটাও সুভাষ শাস্ত্রী, যে আপনি না বলেন না যে টিভির পর্দায় অন্তত একটা মানুষ কিছু পাক আমার অনুষ্ঠান থেকে, যিনি আসতে পারছে না, যার সেই অর্থনৈতিক সঙ্গতি নেই, যারা মনে করছেন তারা কিন্তু রিফিলিং করাতেই পারছেন। কোনো ফেসবুকের অ্যাকাউন্ট সুভাষতার নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তারই পথে হাঁটা, এবং আপনাদের ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা, তার কথা জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার। এটাই তুমি দাও। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।